নমস্কার বন্ধুরা, গোপাপাল ব্লগ অ্যান্ড কুকিংয়ের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ বুধবার সকালবেলায় উঠে বাড়ির কাজকর্ম সেরে স্কুল যাব। স্কুল থেকে ফিরে বিকেলের ট্রেন ধরে কলকাতায় যাব। কলকাতায় ছেলেমেয়েরা আছে, তাদেরকে দেখতে যাব। সেখানে কিছু কাজকর্ম থাকে, তাদের গুছিয়ে দিয়ে আসি। কাজকর্ম সেরে রান্নাবান্না করে রেখে গুছিয়ে আসি। কলকাতায় পৌঁছে মানে বৃহস্পতিবারের দিন যে ভিডিও আমি শ্যুট করেছিলাম, সেই ভিডিওটা এডিটিং করে আগেই আমি আপলোড করে পাবলিক করে ফেলেছি। ভিডিওটা আগে পরে এডিটিং করে আপলোড করে ফেলেছি বলে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা ক্ষমা করে দেবেন। আজকে বুধবারে যে ভিডিও শ্যুট করেছিলাম সেটা আজকে মানে বৃহস্পতিবারের পরে আমি সেটা এডিটিং করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিও শ্যুট একটু আগে হয় আর এডিটিংটা পরে হয়, যার কারণে বারের সঙ্গে মিল সবসময় থাকে না। রাখার চেষ্টা করি, তবে এডিটিং করে আপলোড করে উঠতে পারি না। সকালে উপরে যে ছাদের গাছগুলো ছিল সেগুলোতে জল দিয়ে এলাম, তারপর নিচে এসে বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি। আর এই কম্বলে কভার পরানো ছিল, কভারগুলো খুলে কেচে নেব। আজকে কাচা হবে না, পরের দিন কাচবো, এটাই ঠিক করেছি। আর এখন তো হালকা শীত, হালকা কম্বল, হালকা কাঁথা এগুলো লাগে। কাঁথাতে এভাবে কভার পরিয়ে আমি সবসময় ব্যবহার করি। এতে একটা সুবিধা হয়, সেটা হচ্ছে যে কাঁথাটা খুব ভালো থাকে, কাচাকুচোর সুবিধা হয়, মানে ময়লা নোংরা এগুলো খুবই কম হয়, আর কাঁথা লং লাস্টিংও বেশি দিন হয়। এই কাঁথা দুটোই আমার মা আমাকে তৈরি করে দিয়েছিল। মায়ের হাতের কাঁথা, বহুত দিন থেকে আমি এগুলো ব্যবহার করছি। এটা হচ্ছে পাড় বসানো কাঁথা, আর কাঁথাগুলো খুব ছোট্ট ছোট্ট করে কিন্তু সেলাই করা আছে। কাঁথার কভারগুলো খুলে একপাশে রেখে দিলাম আর বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি। এবার একটু ব্যাগ গুছিয়ে নিচ্ছি। শীতের হালকা পোশাকগুলো ব্যাগে ভর্তি করে রাখছি, যাওয়ার সময় ব্যাগটা হুট করে নিয়ে বেরিয়ে যেতে পারবো। ছেলে মেয়ের কিছু পোশাক ছিল, আজ তো কলকাতায় যাব, এগুলো নিয়ে যাব আগে করে, ওই জন্য ব্যাগটা গুছিয়ে নিলাম। এবার যে কাজটা করে নেব সেটা হচ্ছে কিছু জামা কাপড় আগের দিন কেচেছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, গুছিয়ে রাখবো। সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানাপত্র গুছিয়ে, জামা কাপড় গুছিয়ে, ঘর দোর ঝাঁটপোছ করে তারপর গা কাপড় ধুয়ে চলে যাব রান্নাঘরে। আচ্ছা, এই দৈনন্দিন কাজকর্মের সঙ্গে আমি গল্প পাঠ করছি, এটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যদি ফেসবুক থেকে দেখেন তবে পেজটি ফলো করবেন। ভালো লাগলে অবশ্যই প্রচুর শেয়ার করারও অনুরোধ জানালাম। জামা কাপড় গুছিয়ে আলমারিতে তুলে রেখে বাকি কাজগুলো আমি করতে থাকছি, আর তার সঙ্গে গল্প পাঠ করছি। আপনারা গল্প পাঠ শুনতে থাকুন। মহেশ গল্পের তৃতীয় পর্বের শেষ অংশ যেটুকু বাকি ছিল আজকের ব্লগে, সেটাই আমি পাঠ করে আপনাদের শোনাচ্ছি। প্রাঙ্গণ হইতে সহসা তাহার মেয়ের আর্তকণ্ঠ কানে যাইতেই সে সবেগে উঠিয়া দাঁড়াইল এবং ছুটিয়া বাহিরে আসিতে দেখিল আমিনা মাটিতে পড়িয়া এবং বিক্ষিপ্ত ভাঙা ঘট হইতে জল ঝরিয়া পড়িতেছে, আর মহেশ মাটিতে মুখ দিয়া সেই জল মরুভূমির মতো যেন শুষিয়া খাইতেছে। চোখের পলক পড়িল না। গফুর দিক বিদিক জ্ঞানশূন্য হইয়া গেল। মেরামত করিবার জন্য কাল সে তাহার লাঙলের মাথাটা খুলিয়া রাখিয়াছিল, তাহাই দুই হাতে গ্রহণ করিয়া সে মহেশের অবনত মাথার উপরে সজোরে আঘাত করিল। একটিবার মাত্র মহেশ মুখ তুলিবার চেষ্টা করিল, তাহার পরেই তাহার অনাহার ক্লিষ্ট শীর্ণ দেহ ভূমিতলে লুটাইয়া পড়িল। চোখের কোণ বহিয়া কয়েক বিন্দু অশ্রু ও কান বহিয়া কয়েক ফোঁটা রক্ত গড়াইয়া পড়িল। বার দুই সমস্ত শরীরটা তাহার থরথর করিয়া কাঁপিয়া উঠিল। তারপরে সম্মুখে ও পশ্চাতের পা দুটো যতদূর যায় প্রসারিত করিয়া দিয়া মহেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করিল। আমিনা কাঁদিয়া উঠিয়া বলিল, কি করলে বাবা, আমাদের মহেশ যে মরে গেল। গফুর নড়িল না, জবাব দিল না, শুধু নির্নিমেষ চক্ষে আর একজোড়া নিমেষহীন গভীর কালো চোখের পানে চাহিয়া পাথরের মতো নিশ্চল হইয়া রহিল। ঘণ্টা দুয়েকের মধ্যে সংবাদ পাইয়া গ্রামান্তরের মুচির দল আসিয়া জুটিল। তাহারা বাঁশে বাঁধিয়া মহেশকে ভাগাড়ে লইয়া চলিল। তাহাদের হাতে ধারালো চকচকে ছুরি দেখিয়া গফুর শিহরিয়া চক্ষু মুদিল, কিন্তু একটা কথাও কহিল না। পাড়ার লোকে কহিল, তর্করত্নের কাছে ব্যবস্থা নিতে জমিদার লোক পাঠিয়েছেন।
প্রাচিত্তিরের খরচ জোগাতে এবার তাকে না ভিটে বেচতে হয়। গফুর এ সকল কথার উত্তর দিল না, দুই হাঁটুর উপর মুখ রাখিয়া ঠাই বসিয়া রহিল। অনেক রাত্রে গফুর মেয়েকে তুলিয়া কহিল, আমি না, চল আমরা যাই। সে দাওয়ায় ঘুমাইয়া পড়িয়াছিল। চোখ মুছিয়া উঠিয়া বসিয়া কহিল, কোথায় বাবা? গফুর কহিল, ফুলবেড়ের চটকলে কাজ করতে। মেয়ে আশ্চর্য হইয়া চাহিয়া রহিল। ইতিপূর্বে অনেক দুঃখেও পিতা তাহার কলে কাজ করিতে রাজি হয় নাই। সেখানে ধর্ম থাকে না, মেয়েদের ইজ্জত আব্রু থাকে না, এ কথা সে বহুবার শুনিয়াছে। গফুর কহিল, দেরি করিস নে মা, চল, অনেক পথ হাঁটতে হবে। আমি না জল খাইবার ঘটি ও পিতার ভাত খাইবার পিতলের থালাটি সঙ্গে লইতেছিল। গফুর নিষেধ করিল, ওসব থাক মা, ওতে আমার মহেশের পায়চিত্তির হবে। অন্ধকার গভীর নিশীথে সে মেয়ের হাত ধরিয়া বাহির হইল। এ গ্রামে আত্মীয় কেহ তাহার ছিল না, কাহাকেও বলিবার কিছু নাই। আঙিনা পার হইয়া পথের ধারে সেই বাবলাতলায় আসিয়া সে থমকাইয়া দাঁড়াইয়া সহসা হু হু করিয়া কাঁদিয়া উঠিল। নক্ষত্রখচিত কালো আকাশে মুখ তুলিয়া বলিল, আল্লাহ, আমাকে যত খুশি সাজা দিও, কিন্তু মহেশ আমার তেষ্টা নিয়ে মরেছে। তার চড়ে খাবার জমিটুকুও কেউ রাখেনি। যে তোমার দেওয়া মাঠের ঘাস, তোমার দেওয়া তেষ্টার জল তাকে খেতে দেয়নি, তার কসুর তুমি যেন কখনো মাপ করো না। এখানেই মহেশ গল্পটি শেষ হলো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।